গতকাল সন্দেশখালীতে সিবিআই এবং এনএসজির বম্ব স্কোয়াড টিম যৌথভাবে অভিযান চালিয়ে তৃণমূল নেতার বাড়ির মেঝে করে যে সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক উদ্ধার করেছে তা আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশ করা হয়েছে। সিবিআই সেই অস্ত্রের ছবি প্রকাশ করেছে। কি কি অস্ত্র পাওয়া গেছে সেটা আমি আপনাদেরকে বলছি। 3টি বিদেশি রিভলভার, যেগুলো একেবারেই দুর্লভ, খুব সহজে আপনি ভারতবর্ষের মতো দেশে থেকে এই ধরনের রিভলভার কিনতে পারবেন না যদি না আপনার বড় ধরনের আর্মস ডিলারদের সঙ্গে যোগাযোগ থাকে, যারা বেআইনিভাবে অস্ত্র বেচা কেনা করে। তাদের সঙ্গে যোগাযোগ না থাকলে আপনি খুব সহজে এই ধরনের রিভলভার কিনতে পারবেন না। একটি ভারতীয় রিভলভার উদ্ধার হয়েছে, একটি কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার উদ্ধার হয়েছে। এটাই সব থেকে বড় প্রশ্নের বিষয়, আলোচনার বিষয়। পুলিশের জন্য যে রিভলভার তৈরি করা হয়, যেগুলো সিভিলিয়ানদের ব্যবহার একেবারেই নিষেধ। আপনার কাছে যদি আর্মস লাইসেন্স থাকে, আপনার কাছে যদি বৈধ অস্ত্রের লাইসেন্স থাকে, তারপরেও আপনি এই কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার কিনতে পারবেন না কোনোভাবেই। কোনো দোকানে, মানে লিগালি যেখানে আর্মস বিক্রি হয়, কোথাও আপনি এই বন্দুক কিনতে পারবেন না, কোথাও এই বন্দুক বিক্রি হয় না। এগুলো শুধুমাত্র পুলিশদের জন্যই তৈরি করা হয়। পুলিশ শুধুমাত্র এই বন্দুক ব্যবহার করে। এই রিভলভার কিভাবে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল, এটাই সব থেকে বড় প্রশ্ন। পুলিশ প্রশাসন কি তৃণমূল নেতাকে এই বন্দুক দিয়েছিল, নাকি এই বন্দুক পুলিশের থেকে ছিনিয়ে নিয়েছিল, ছিনতাই হয়েছিল, চুরি হয়েছিল? যদি ছিনতাই হয়, চুরি হয়, তাহলে নিশ্চয়ই রিপোর্ট লেখানো থাকবে যে এই বন্দুকটা এত সালে বা অমুক দিনে চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। একটা রেকর্ড থাকবে, লিখিত অভিযোগ দায়ের করা থাকবে। একজন পুলিশ পার্সনের থেকে যদি তার আর্মসটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তিনি কিন্তু অভিযোগ দায়ের করেন যে আমার সিরিয়াল নাম্বার থাকে, প্রতিটি আর্মসের, প্রতিটি রিভলভারের হোক বা বন্দুকের হোক সিরিয়াল নাম্বার থাকে। সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী অভিযোগ অবশ্যই আছে। যদি এটা হারিয়ে যায়, না হলে এর পেছনে নিশ্চয়ই কোনো অন্য গল্প আছে, সেটা আপনারা বুঝে নিন। তারপরে আর কি উদ্ধার হয়েছে আমি আপনাদেরকে বলছি। 120 রাউন্ড 9mm বুলেট, 120 রাউন্ড। কি জানি যুদ্ধের কোনো প্রস্তুতি চলছিল নাকি। তারপরে উদ্ধার হয়েছে 50 রাউন্ড .45 ক্যালিবারের বুলেট, 50 রাউন্ড .380 ক্যালিবারের বুলেট, 8 রাউন্ড .32 ক্যালিবারের বুলেট। এগুলো উদ্ধার হয়েছে তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে। তার সঙ্গে আরো বিস্ফোরক বোমা বানানোর মশলা উদ্ধার হয়েছে, যেগুলো এনএসজির বম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করেছে। এই অস্ত্র উদ্ধারের পরে তৃণমূল কংগ্রেসের কান কাটা মুখপাত্র কুণাল ঘোষ, তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারাও পড়ে নিন। সিপিএম এর উদ্দেশ্যে পোস্ট করেছে, সিপিএম সন্দেশখালী নিয়ে যেন কথা না বলে। মহাকারণ লালবাজারের পাশেই বউবাজারে রশিদের বাড়ি বিস্ফোরণ, আরডিএক্স শতাধিক হতাহত। 9-এর দশকেই বাংলাকে, খোদ কলকাতাকে জঙ্গিদের ডেরা বানিয়েছিল সিপিএম, ভুলে গেলে চলবে কমরেড। কমরেডদের উদ্দেশ্যে, সিপিএম নেতাদের উদ্দেশ্যে, সিপিএম এর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কুণাল ঘোষ, তৃণমূলের কান কাটা মুখপাত্র, জেল খাটা ক্রিমিনাল কুণাল ঘোষ এই পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে। কানকাটা কুণালের লেখা এই পোস্টটা পড়ে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে তৃণমূলের নেতারা কত বড় মাপের নির্লজ্জ বেহায়া হয়। কোনো লিমিটেশন থাকে না, এদের বেহায়াপনার কোনো লিমিটেশন থাকে না। মানে সিপিএম এর নেতারা বোম বন্দুক নিয়ে দাপাদাপি করতে বলে এটা তৃণমূলও করবে। সিপিএম করেছে আমরা করব না? সিপিএম এর নেতারা খুন করেছে, আমরা খুন করলে দোষ? সিপিএম এর নেতারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে, বোম বন্দুকের কারখানা খুলেছে, আর আমরা খুললে দোষ? সিপিএম এর নেতারা শাহজাহানকে ব্যবহার করেছে, আর আমরা ব্যবহার করলে দোষ? আপনারা সিপিএম কে তো কিছু বলেননি। আরে সিপিএম কে তো এই রাজ্যের মানুষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সিপিএম বিধানসভা নির্বাচনে একটা আসন পায়নি। অধীর রঞ্জনের এক ঠ্যাং ধরে ঝুলেছিল, আব্বাসের এক ঠ্যাং ধরে ঝুলেছিল, 2 ঠ্যাং ধরে ঝুলেছিল সিপিএম, তারপরেও নিজেরা একটা আসন বের করতে পারেনি। নওশাদ সিদ্দিকী একটা বিধায়কের আসন জিতেছে। সিপিএম কিন্তু কোনো আসন জেতেনি। যাদের একজন সাংসদ নেই, সেই রাজনৈতিক দলকে তো মানুষ আগেই রিজেক্ট করে দিয়েছে যে এরা 34 বছর সন্ত্রাস করেছে। বাংলায় এই যে বুথ দখলের কালচার, ছাপ্পা ভোটের কালচার, বোম বন্দুক নিয়ে দাপাদাপি করার কালচার, বিরোধীদেরকে অস্ত্র দিয়ে দমন করার কালচার, এই কালচার তো সিপিএম এর কালচার।
এই কালচার যাতে বন্ধ হয় সেই জন্যই তো মানুষ সিপিএম কে সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, যে আমরা অতিষ্ঠ হয়ে গেছি সিপিএম এর এইসব দেখে, এইসব সন্ত্রাস দেখে। ছেলের রক্ত মাখা হাতে মাকে ভাত খাওয়াচ্ছে, ধানতলায় সিপিএম এর নেতারা মহিলাদেরকে বাস থামিয়ে গণধর্ষণ করছে, এগুলো দেখে তো বাংলার মানুষ মানে সিপিএম এর উপর থেকে ভক্তি শ্রদ্ধা হারিয়ে ফেলেছিল, তাই সিপিএম কে সরিয়েছে, তৃণমূলকে ক্ষমতায় এনেছে এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আজকে আপনারা বলছেন যে সিপিএম করেছে, আমরা করলে কি দোষ, ওরা কেন আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, ওরাও তো করেছে, ওরা আমাদের থেকে বেশি করেছে। মানে কত বড় মাপের নির্লজ্জ বেহায়া আপনারা চিন্তা করুন। আপনার এলাকার তৃণমূলের নেতাদেরকে ধরে, যারা বড় বড় বাতেলা দেয় তাদেরকে ধরে জিজ্ঞাসা করুন যে কেন এই রাজ্যের এই অবস্থা। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ইলেকশন হচ্ছে, ভোট হচ্ছে, কোথাও দেখেছেন এরকম হিংসার ঘটনা ঘটছে, বোম বন্দুক নিয়ে দাপাদাপি হচ্ছে? কোথাও হচ্ছে এরকম ঘটনা? কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, যেই কাশ্মীরে সন্ত্রাসবাদীরা রাজত্ব করত, যেই কাশ্মীরে মানে ভারতীয় সেনা পর্যন্ত সঠিকভাবে অপারেশন চালাতে পারতো না, তাদের উপরে পাথর ছোড়া হতো, সিআরপিএফ জওয়ানদের উপরে পাথর ছোড়া হতো, সেই কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে। বিহারের মতো একটা জায়গা যেখানে জঙ্গল রাজ চলতো, সব মাফিয়া ক্রিমিনালদের রাজত্ব চলতো, সেই বিহার ঠান্ডা হয়ে গেছে, উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। এখানে প্রতিদিন রাজনৈতিক হিংসা হচ্ছে, নির্বাচন থাকুক অথবা না থাকুক, 365 দিন এখানে গুলি চলছে, বোমা ফাটছে, মানুষ খুন হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা খুন হচ্ছে, শুধু বিজেপি নয়, কংগ্রেসের কর্মী সমর্থকরা খুন হচ্ছে। যদিও এই বিষয়ে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব চুপ করে থাকে, কোনো কথা বলে না। এই রাজ্যে কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের হাতে খুন হলে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা একটাও কথা বলে না। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করছি না। এই রাজ্যে আপনি দেখবেন রাস্তাঘাটে, এমনকি স্কুলের মাঠে পর্যন্ত বোমা উদ্ধার হচ্ছে। এই পরিস্থিতি কবে পরিবর্তন হবে বলতে পারেন? এখন অনেক তৃণমূলের কর্মী সমর্থকরা আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, আপনি মণিপুর নিয়ে কেন কিছু বলছেন না? মণিপুরের খবর জানেন? সাহস থাকলে মণিপুর নিয়ে কিছু বলুন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, মণিপুরে খোঁজ নিয়ে দেখবেন ভারতীয় সেনা ডিপ্লয় করা রয়েছে, পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গেও পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারতীয় সেনা ডিপ্লয় করে দেওয়া হোক, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করে দেওয়া হোক, আধা সামরিক বাহিনী নামিয়ে দেওয়া হোক, সেটাকে সমর্থন করবেন? সেটাকে তো আপনারা সমর্থন করবেন না। মণিপুরেও তো লোকসভা আসন রয়েছে। মণিপুরের মানুষের সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে, সেখানকার শাসক দল যদি অন্যায় করে থাকে, তাহলে তারা এই নির্বাচনে সেই রাজনৈতিক দলকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে। আপনাদের থেকে মণিপুরের মানুষ তাদের পরিস্থিতি খুব ভালো করে বোঝে, তারা জানে তাদেরকে কি করতে হবে। আপনি এই রাজ্যে বসে এই রাজ্যের ঘটনাগুলো দেখতে পাচ্ছেন, আপনি চোখে দূরবীন লাগিয়ে মণিপুরের দিকে তাকিয়ে রয়েছেন, অথচ বাড়ির সামনে বোমা উদ্ধার হচ্ছে, বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হচ্ছে, সন্ত্রাসবাদীরা এসে লুকিয়ে থাকছে। সেটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না, আপনি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন যে সিপিএম এর আমলেও হয়েছে, এর থেকে বেশি হয়েছে, আমরা তো তাও ভালো। ওরা আরডিএক্স রেখেছিল, আমরা বিদেশি অস্ত্র শস্ত্র এনে মজুত করছি। ওদের কাছে 300 রাউন্ড গুলি ছিল, আমাদের কাছে 250 রাউন্ড গুলি রয়েছে। এভাবে জাস্টিফাই করার চেষ্টা করছেন। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, সত্যি কি আপনারা ঠিক করছেন? ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।